কলকাতা ১৯৪৬ সাল আগস্ট মাস। ভারত ভাগ হবে কি হবে না সেই নিয়ে টানাপোড়েন চলছে। শহর জুড়ে একটা অদ্ভুত থমথমে ভাব, একটা চাপা উত্তেজনা। ঠিক সেই সময়েই মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ একটা ডাক দিলেন। হ্যাঁ, ১৬ই আগস্ট, প্রত্যক্ষ সংগ্রাম দিবস বা ডাইরেক্ট অ্যাকশন ডে। উদ্দেশ্য ছিল একটাই, পৃথক মুসলিম রাষ্ট্র মানে পাকিস্তানের দাবিটাকে আরও জোরালো করা, ব্রিটিশ সরকার আর কংগ্রেসের ওপর চাপ তৈরি করা। কিন্তু সেই দিনের ঘটনা যেভাবে মোড় নিল, যেভাবে রক্ত ঝরল কলকাতার রাস্তায়, সেটা বোধহয় কারোর কল্পনাতেও ছিল না। একদম। সেই ভয়ানক দিনগুলো, তার পেছনের কারণ আর তার সুদূর প্রসারী ফল নিয়েই আমরা আজ কথা বলবো। তাহলে একটু পেছন থেকে শুরু করা যাক। মানে এই প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাকটা এলো কেন? আসলে তার ঠিক আগেই ১৯৪৬-এর ক্যাবিনেট মিশন ব্যর্থ হয়েছে। ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তর করতে চাইছে, কিন্তু কংগ্রেস চাইছে অখণ্ড ভারত আর মুসলিম লীগ নাছোড়বান্দা, তাদের চাই পাকিস্তান। এই ব্যর্থতার পরেই জিন্নাহ অনেকটা হতাশ হয়ে পড়লেন, আর তখনই কংগ্রেসকে বাদ দিয়ে ব্রিটিশদের উপর চাপ বাড়াতে এই প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দিলেন। এবার আসি সেই দিনটায়, ১৬ই আগস্ট ১৯৪৬, কলকাতা। সেদিন কি হয়েছিল? মুসলিম লীগের ডাকে সেদিন কলকাতায় ব্যাপক হরতাল আর একটা বিশাল জনসভার আয়োজন ছিল ময়দানে। আর তখন বাংলার ক্ষমতায় মুসলিম লীগই, মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হ্যাঁ, সকাল থেকেই কিন্তু পরিস্থিতি গরম হতে শুরু করে। জায়গায় জায়গায় জোর করে দোকানপাট বন্ধ করানো হচ্ছে, মারপিট, বিক্ষিপ্ত ছুরি মারার ঘটনা ঘটছে। তারপর দুপুর নাগাদ ময়দানে সেই সমাবেশ হলো। অকটেলনি মনুমেন্টের কাছে বিরাট সমাবেশ। সোহরাওয়ার্দী, নাজিমুদ্দিন, সব বড় বড় লীগ নেতারা ভাষণ দিলেন। সোহরাওয়ার্দী তো ক্যাবিনেট মিশনকে ধাপ্পা বললেন। ওফ! আর বললেন, এই প্রত্যক্ষ সংগ্রামী মুসলিম মুক্তির প্রথম ধাপ। আর সেই সমাবেশের পর? ব্যাস, যেন বারুদে আগুন পড়ল। সমাবেশ ফেরত মিছিল থেকেই হিংসা ছড়াতে শুরু করে কলকাতা জুড়ে শুরু হয়ে গেল ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গা, লুটপাট, অগ্নিসংযোগ আর নৃশংস হত্যা। এই ঘটনাটাকেই পরে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, কলিকাতার ভয়াবহ হত্যাকাণ্ড। ভয়ঙ্করতার মাত্রাটা ঠিক কেমন ছিল? শোনা যায় প্রথম দিনেই নাকি বহু মানুষ মারা যান। পরিসংখ্যান সাংঘাতিক। সরকারি হিসাব নিয়েও বিতর্ক আছে, তবে সাধারণভাবে মনে করা হয় প্রথম ৭২ ঘণ্টাতেই প্রায় ৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়, আর মোট মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। আহত, ধর্ষিতা, নিগৃহীতের সংখ্যা তো লক্ষাধিক। নারী, পুরুষ, শিশু কাউকেই রেয়াত করা হয়নি। মালিকবাজারের ৩টি শিশুকে আগুনে ছুঁড়ে ফেলার মতো ঘটনার কথা জানা যায়। কেশরাম কটন মিলের বস্তিতে প্রায় ৩০০ জন ওড়িয়া শ্রমিককে মারা হয়েছিল। এত বড় একটা ঘটনা ঘটছে, তখন প্রশাসন কি করছিল? পুলিশ, তাদের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা নিয়ে সাংঘাতিক বিতর্ক আছে। অভিযোগ ওঠে, পুলিশ অনেকাংশেই নিষ্ক্রিয় ছিল। তাছাড়া পর্যাপ্ত ফোর্সও ছিল না। দাঙ্গার দিন শহরে পুলিশের উপস্থিতি স্বাভাবিকের থেকে অর্ধেকেরও কম ছিল শোনা যায়। আর মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী, তার ভূমিকা, তাকেও তো অনেকে দায়ী করেন। হ্যাঁ, তার ভূমিকা নিয়েও তীব্র বিতর্ক। হিন্দু সংবাদপত্রগুলো, এমনকি কিছু ব্রিটিশ অফিসারও অভিযোগ করেছিলেন যে তিনি দাঙ্গায় উস্কানি দিয়েছিলেন বা অন্ততপক্ষে দাঙ্গা থামাতে যথেষ্ট তৎপর ছিলেন না। এই ভয়াবহ কয়েকটা দিনের পর শেষ পর্যন্ত কি হল? এর প্রভাব কি পড়ল? তাৎক্ষণিক প্রভাব তো ভয়ঙ্কর। হিন্দু আর মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে একটা গভীর অবিশ্বাস তৈরি হল। শহর শান্ত হতে অনেক দিন লেগেছিল। মানুষের মনের ভয় কাটেনি। অফিস কাছেরি যাওয়াও বন্ধ ছিল বহুদিন। বিক্ষিপ্ত ছুরি মারার ঘটনা চলতেই থাকত। আর এই হিংসা কি শুধু কলকাতাতেই আটকে ছিল? না, সেটাই তো আরও ভয়ের। এই আগুন ছড়িয়ে পড়ল। প্রথমে বিহারে ভয়ঙ্কর দাঙ্গা হলো, তারপর নোয়াখালীতে, এখন বাংলাদেশে, উত্তর ভারতের আরও কিছু জায়গায় এর প্রভাব পড়ল। নোয়াখালীর দাঙ্গার কথাও তো খুব শোনা যায়। হ্যাঁ, সেখানে দাঙ্গার ফলে প্রায় ৫০,০০০ মানুষ ঘরছাড়া হয়ে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। এই ভয়ঙ্কর রক্তপাত দেখে কংগ্রেস নেতৃত্ব ভারত ভাগের যে বাস্তবতা, সেটাকে মেনে নিতে একরকম বাধ্য হলেন। তাদের অখণ্ড ভারতের স্বপ্নটা ধাক্কা খেল। আর মুসলিম লীগের অবস্থান? তাদের অবস্থান আরও দৃঢ় হল। পাকিস্তানের দাবি আরও জোরদার হল। ব্রিটিশরাও বুঝল এবং অন্যরাও বুঝল যে এই রক্তপাত যদি থামাতে হয়, তাহলে হয়তো দেশভাগ ছাড়া আর কোনো উপায় নেই। তার মানে এই ক্যালকাটা কিলিং দেশভাগের সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছিল।
সেই ভয়াবহ স্মৃতি, সেই মনের বিভাজন, সেটা কি আজও আমাদের সমাজকে, দুই বাংলার মানুষের সম্পর্ককে প্রভাবিত করে? ইতিহাসের সেই ক্ষত থেকে আমরা ভবিষ্যতের জন্য কি শিখতে পারি? এই প্রশ্নটাই হয়তো সবচেয়ে জরুরি। আর এই চিন্তাটা নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।